হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আসলে ইলেকট্রন বিন্যাসটা কি, আগে এই জিনিসটা তোমাদেরকে একটু বলি, তারপরে বলবো ইলেকট্রন বিন্যাসটা কি। দেখো ইলেকট্রন বিন্যাসটা কি, আহ, এক 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 মিনিট ওয়েট করো, যদি কোনো চিত্র পাই তাহলে আপনাদের দেখাবো যে ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, দেখো ইলেকট্রন বিন্যাসটা কি। হ্যাঁ, এখানে নেই, আমি আমি ছবিটা এঁকে আপনাদের দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখানে ধরো এইটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে। এইটাকে কেন্দ্র করে আছে কক্ষপথ বা শেল বা শক্তি স্তর। হ্যাঁ, তোমাদের আগের ভিডিওতে শিখেছো যে এগুলো আমি কিন্তু ভালো আঁকতে পারছি না। হ্যাঁ, একটু বুঝে নিও। সরি, একটু বেকাই গেল। হ্যাঁ, তো এই যে একটা পরমাণু, এই পরমাণুতে কোথায় কোন ইলেকট্রন কিভাবে থাকবে, এইটাই হলো ইলেকট্রন বিন্যাস। ধরো এই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, এই কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকতে পারবে, ইচ্ছা মতো তার 50টি 60টি 10টা 20টি একসাথে থাকতে পারবে না। একটা নির্দিষ্ট নিয়ম আছে, সব কিছুর একটা নির্দিষ্ট নিয়ম আছে। ধরো তোমরা তোমাদের ক্লাসরুমে একটা বেঞ্চে 5 জন বসো। কয়জন? 5 জন। তো 5 জনের বেশি কিন্তু বসা যায় না নিয়ম অনুযায়ী। আমি জাস্ট নিয়মে বললাম 4 জন, 3জনও বসে। আমি জাস্ট বললাম যে ধরে না, একটা বেঞ্চে 5 জনের বেশি ধরে না, কষ্ট হয়। এরকম হলো তাই যে ইলেকট্রনগুলো এই পরমাণুর কক্ষপথে কিভাবে থাকবে, সেটাই হলো ইলেকট্রন বিন্যাস। আর কিভাবে থাকবে আর কতগুলো থাকবে, এটাই হলো ইলেকট্রন বিন্যাস। আবার কোন নিয়মে থাকবে, একটা নিয়ম তো আছে, প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম নীতি, একটা রুলস তো আছে। এই রুলসটা যে কীভাবে সে থাকবে ওই কক্ষপথে, এইটাই হলো ইলেকট্রন বিন্যাস। আশা করি বুঝতে পেরেছো ইলেকট্রন বিন্যাসটা কি। তো এই যে রাদারফোর্ড আর বোর দুইটা বিজ্ঞানী, এই দুই বিজ্ঞানী মিলে যে ইলেকট্রনের যে পরমাণুর যে মডেলটা দিয়েছে, এই যে একটা মডেল আর এই একটা মডেল, এই যে মডেলটার সঙ্গে অনেক বিজ্ঞানীর সম্মিলিত প্রচেষ্টায় ইলেকট্রন বিন্যাস করা সম্ভব হয়েছে। তোমরা আগেই জেনেছো এই যে পরমাণুর এই যে আপনাদের এই ছবিটা আছে, এই যে দেখো এই যে এই পরমাণুটার এই প্রথম শক্তি স্তর, আমি আগে বলেছি তারপর আবার বলছি, এই প্রথম শক্তি স্তর বা প্রথম কক্ষপথকে বলা হয় কে শেল, দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় এল শেল, তৃতীয় কক্ষপথ বা শক্তি স্তরকে এম এবং চতুর্থটাকে এন বলা হয়। তোমরা আগেই জেনেছো। আচ্ছা, আমি জাস্ট একবার রিভিশন দিয়ে নিলাম। হ্যাঁ, এইবার এই ইলেকট্রন বিন্যাসটা কিভাবে করা হয়, সব কিছু করার জন্য কিন্তু একটা সূত্র আছে। তো ইলেকট্রন বিন্যাসের একটা সূত্র আছে। তো এই কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করে যে পরমাণুর যে এটা করা হয়, এটা তোমাদের এখানে দেয়নি। এটা কোথা থেকে আসলে যে সূত্র, প্রত্যেকটা সূত্রের যে সৃষ্টি হয় কোথা থেকে, এটার কিন্তু একটা কারণ ব্যাখ্যা থাকে। তো এইটা কোথা থেকে আসলে এটার ব্যাখ্যা দেয়নি, এটা পরে তোমরা জেনে নিবে ও অনেক উচ্চ শিক্ষা অর্জনের সময়, ঠিক আছে। তো এখন এই সূত্রটা জেনে নিলে হচ্ছে, এই ইলেকট্রন বিন্যাসের এই সূত্রটা হলো এই যে এইটা। কোনটা? এই যে এইটা। হ্যাঁ, 2n²। ইলেকট্রন বিন্যাসের সূত্র কি? 2n²। জাস্ট এইটুক মনে রাখো যে 2n²। আচ্ছা, জানার পরে কি হলো, এই যে এন, এই কক্ষপথগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়েছিল? এন দ্বারা প্রকাশ করা হয়েছিল। আচ্ছা, তো এখন এই যে 2n², এখানে এন এর মান 1 2 3 4 5 6 হতে পারে। তো এন এর মান যদি 1 হয়, তাহলে এন এর মান যদি 1 হয়, তাহলে দেখো এর মানটা কত হয়। এন এর মান 1 হলে 1², তাহলে 2 অক্ষে 2, মানে প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তরে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তরে, তো প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তরে 2-এর অধিক ইলেকট্রন থাকতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এইবার তারপরে দেখো এই এন এর মান যদি 2 হয়, এন এর মান যদি 2 হয়, এই যে 2², মানে 2 দুকোণে 4, 4 দুকোণে কি হয় 8। এইবার দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি স্তরে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এবার প্রথম শক্তি স্তরকে এম, মানে এম শক্তি স্তরে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না।
তারপরে এল এল শক্তি সরি কে, প্রথম শক্তি স্তর কে, আমার ভুল আছে। কে কক্ষপথ বা কে শক্তি স্তরে দুইটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, এবং দ্বিতীয় কক্ষপথ এল শক্তি স্তরে এল শেলে আটটার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। এইবার এন এর মান যদি 3 হয়, এন এর মান যদি 3 হয়, তাহলে হবে কি 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে 3 তিরিকে 9, 9 দুগুণে 18। তৃতীয় কক্ষপথ এম শেল, এম শেলে 18টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। হ্যাঁ, আমি একটু বলছি। এবার চতুর্থ কক্ষপথে যদি 4 হয়, তাহলে 2 গুণ 4, 4 সারি 16, 16 দুগুণে 32, 16 দুগুণে কত হয় 32। তার মানে চতুর্থ কক্ষপথ এন শেলে 32টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ঠিক আছে, এইখানে এই যে এই লেখাগুলো আছে, এই যে এইখানে এই যাবতীয় তথ্য বলাই আছে। তাহলে এই যে কক্ষপথগুলোর কথা বললাম, এই প্রথম কক্ষপথে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, কম থাকুক, কম থাকতে পারবে, কিন্তু 2টোর বেশি থাকতে পারবে না। ধরো এখানে 4টা রুমের কথা বলি আমি, ধরো 4টা রুম আছে, এই 4টা রুমে কয়েকটা লোক সংখ্যা ভাগ করে দেওয়া হলো, যে প্রথম রুমে, যে 1 নম্বর রুমে 2 জনের বেশি থাকতে পারবে না, 2 নম্বর রুমে 8 জনের বেশি থাকতে পারবে না, 3 নম্বর রুমে ধরো 18 জনের বেশি থাকতে পারবে না, এবার 4 নম্বর রুমে 32 জনের বেশি থাকতে পারবে না, কিন্তু কম থাকুক, কম থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু বেশি থাকতে পারবে না। ঠিক আছে, বেশি থাকার কোনো সুযোগ নেই, কম থাকুক। এইবার এই প্রথম শক্তি স্তরে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তার একটা উদাহরণ দিই, যেমন হাইড্রোজেনে কিন্তু একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনই থাকে হাইড্রোজেনে, যে একটা ইলেকট্রন দেখা যায়, তো 2টার বেশি থাকতে পারবে না, একটা থাকতে পারে। আমি জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম আর কি। হ্যাঁ, তো যাই হোক, ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারলে, এই যে দেখো নিচে একটা শক আছে, এই যে এই এন এর মান যদি 1 হয়, কে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, এন এর মান যদি 2 হয়, এই যে এখানে এই এন এর মান যদি 2 হয়, এল সর্বোচ্চ ইলেকট্রন 8টি, এন এর মান যদি 3 হয়, এম এর সর্বোচ্চ 18টি, এন এর মান যদি 4 হয়, এন এর সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারবে। এইখানে দেখো সুন্দর করে এই ইলেকট্রন বিন্যাসটা দেওয়া হয়েছে। 1 নম্বরে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1টি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার ইলেকট্রন সংখ্যাও 1। তা এই দেখো প্রথম কক্ষপথে বা প্রথম শক্তি স্তরে এটা থাকলো, প্রথম কক্ষপথ বা প্রথম শক্তি স্তরে এটা থাকতে পারবে। আচ্ছা, এবার তারপরে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 এবং এর ইলেকট্রন সংখ্যাও 2, এই যে প্রথম কক্ষপথে থাকতে পারবে, থাকতে পারলো, এটা ইলেকট্রন বিন্যাস। এইবার দেখো, এটা হলো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3 এবং ইলেকট্রন সংখ্যা 3। এইবার দেখো, যেহেতু প্রথম কক্ষপথে 2টার বেশি থাকতে পারবে না, তো প্রথম কক্ষপথকে 2টা দিয়ে দ্বিতীয় কক্ষপথে একটা ট্রান্সফার হয়ে যাবে, দ্বিতীয় কক্ষপথে আর একটা চলে যাবে। ঠিক আছে, যেহেতু 2টার বেশি থাকতে পারবে না, দ্বিতীয় কক্ষপথে আটটা থাকতে পারতো, সমস্যা কি, ওইখানে একটা দিয়ে দিলাম। মানে ধরো প্রথম রুমে ধরলো না 2 জনের বেশি, প্রথম ঘরে, হ্যাঁ 2 জনের বেশি ধরলো না, ওই ঘরে তো আর রাখা যাচ্ছে না, তো আমি দ্বিতীয় ঘরে তাকে থাকতে দিলাম, সেরকম একটা অবস্থা। আচ্ছা, এইবার তারপরে কি, তারপরে তারপরে হিলিয়াম, তারপরে সোডিয়াম। এই দেখো, এই যে এটা সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 13, সরি 11। সোডিয়ামের এই যে সরি, আমার না দেখে আমি, এই যে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হবে, ইলেকট্রন সংখ্যা হবে 11টি। আচ্ছা, যখন 11টি হলো, তখন এই যে প্রথম কক্ষপথে 2টা থাকতে পারবে, রাখলাম 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, এবার 8 আর কত বাকি আছে, 8 আর 2 10, আর একটা বাকি আছে, তো একটা এই যে তৃতীয় কক্ষপথে দিয়ে দিলাম বা শক্তি স্তরে দিয়ে দিলাম, এই যে 18টি থাকতে পারবে ওইখানে। ধরো প্রথম রুমে থাকতে পারছে না, দ্বিতীয় রুমেও থাকতে পারছে না, তো তৃতীয় রুমের জায়গা আছে ওইখানে দিয়ে দিই। হ্যাঁ, এরকম। এইবার তারপরে কি, আর্গন। হ্যাঁ, আর্গনের 18। এবার 18 হবে কোথায় কোথায়, 18 হবে 2 8 8, এই যে প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 2, তৃতীয় কক্ষপথে 8টি। আচ্ছা, এইবার এইখানে দেখো, তারপরে কি আছে, তারপরে আছে এই যে এইটা দেখো, আমি এইটা বুঝাই, এই যে ক্যালসিয়ামেরটা দেখো, ক্যালসিয়ামেরটা হচ্ছে এইটা পটাশিয়াম, ওটা এইটা একই, আমি একটা দিয়ে বুঝাই। এই ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা যেহেতু 20, এই 20 কি করে
প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 8টি, ভালো কথা। এবার এখানে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারতো। 18টি ইলেকট্রন আমরা অপূর্ণ রেখেই কিন্তু চতুর্থ কক্ষপথ বা শক্তি স্তরে একটা ইলেকট্রন প্রবেশ করলো। এইটা কেন করলো? এটা একটা গোলমেল, এটা একটা গ্যাঞ্জাম না? এই গ্যাঞ্জামটা কোথা থেকে বাঁধলো এটা যদি বুঝতে হয় তাহলে উপশক্তি স্তরের ধারণাটা বুঝতে হবে। তো এইটা পরবর্তী ক্লাসে আমরা দেখব। জাস্ট এটা একটা ব্যতিক্রম। হ্যাঁ, তো ইলেকট্রন বিন্যাসেটা হলো ওই নিয়মে 2-1টা এরকম হয়। এই যে 2-1টা না, এই যে দেখো, এই যে ক্যালসিয়াম থেকে, যে পটাশিয়াম থেকে শুরু করে এটা হয়। এই যে এখানে বলাই আছে যে লক্ষ্য করলে দেখা যায় যে পটাশিয়াম ও ক্যালসিয়াম এর পারমাণবিক সংখ্যা 1920। এই দুইটি তৃতীয় শক্তি স্তর এম এর ইলেকট্রন সংখ্যা ধারণ ক্ষমতা যেটা 18, যেহেতু পটাশিয়াম ও ক্যালসিয়াম কি করলো, এটা অপূর্ণ রেখেই চতুর্থ শক্তি স্তরে প্রবেশ করলো। কেন প্রবেশ করলো এইটা এখানে দেখো। ইলেকট্রন কেন নিচের শক্তি স্তর অপূর্ণ রেখে উপরের শক্তি স্তরে যেতে থাকে, এই বিষয়টি বোঝার জন্য আমাদের একটু নতুন বিষয় জানতে হবে, সেটি হলো ইলেকট্রনের উপশক্তি স্তর। যা একটু আগেই বললাম, উপশক্তি স্তরের ধারণা, এটা তোমাদের জানতে হবে। তো আজকে এই পর্যন্ত, ওই পরবর্তীতে আমরা উপশক্তি স্তরের ধারণা শিখব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।